অধ্যাপক ইউনূস যে বিদেশিদের ডেকে আনছেন ঐতিহাসিক নির্বাচন দেখাতে, সেই বিদেশিরা দেশে এসে বৈঠক করছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে। সূত্রগুলো বলছে, বিদেশি সংস্থার প্রতিনিধিরা শুধু মাঠে ঘাটে মানুষের মধ্যেই নয়, খোদ সরকারের উপদেষ্টাদের মধ্যেও নির্বাচন নিয়ে সংশয় দেখছেন। সবশেষ খবর হলো, অন্তর্বর্তী সরকার অভ্যন্তরেই নির্বাচন নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অসন্তোষ। পর্দার আড়ালে দুই দলের মধ্যে আসন ভাগাভাগি আর সরকার গঠন নিয়ে সমঝোতা না হয় সরকারের উপদেষ্টাদের মধ্যে একটি গ্রুপ বেজায় চটেছে। অন্যদিকে তিনটি পক্ষ 8ই ফেব্রুয়ারি থেকে বড় ধরনের আন্দোলনে নামছে, এমন খবরে চিন্তিত উপদেষ্টাদের আরেকটি গ্রুপ। এই আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় অচল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সিনিয়র কয়েকজন উপদেষ্টার ধারণা, নির্বাচনের 4 দিন মাত্র বাকি থাকলেও এত কিছু নিয়ে অচল অবস্থা দেখা দিয়েছে যে কোনো মুহূর্তে বড় ধরনের অস্থিরতা দেখা দিলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এমনিতেই নানা কারণে নির্বাচন কমিশন তার প্রস্তুতি এখনো শেষ করতে পারেনি। গাজীপুরে স্থগিত করতে হয়েছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ। পরিস্থিতি নিয়ে উপদেষ্টাদের মধ্যে আশঙ্কা এতটাই বাড়ছে যে নিজেদের মধ্যে ছোট ছোট দলে ভাগ হয়ে এখন তারা বৈঠক করছেন। কমপক্ষে 8 জন উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট বাদ দিয়ে সবুজ পাসপোর্ট নিয়ে পশ্চিমা দেশের ভিসাও লাগিয়ে নিয়েছেন। এমনকি দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব যে পুলিশের, সে বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিটিও দেশ ছাড়তে চান। এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর কাছ থেকেও চাপ আসতে পারে, এই আশঙ্কাও আছে সরকারের কারো কারো মধ্যে। সূত্রগুলো বলছে, মাঠের পরিস্থিতি যমুনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ধীরে ধীরে, আর তাতে আতঙ্ক বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদ্দোর নেতৃত্বে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের 11 জন বাংলাদেশে এসেছেন। 7 ফেব্রুয়ারি তারা বৈঠক করেন আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশের সাথে। জাতীয় পার্টির নেতারা বৈঠকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এর পরপরই কমনওয়েলথ অনলাইনে বৈঠক করেছে বাংলাদেশে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের সাথে। ওই বৈঠকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, ডক্টর সেলিম মাহমুদ ও অধ্যাপক জাহানারা আরজু উপস্থিত ছিলেন। কমনওয়েলথ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে কমনওয়েলথকে বলা হয়েছে, সন্ত্রাস দমন আইনে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। বিষয়টির সাথে একমত বলে জানিয়েছে কমনওয়েলথের প্রতিনিধি। দর্শক, প্রশ্ন হলো, যে দলটির কার্যক্রম নিষিদ্ধ, যারা নির্বাচনে অংশ নিতে পারছে না, তাদের সাথে কেন কমনওয়েলথ বৈঠক করলো? সে উত্তর পাওয়া যাবে 7 ফেব্রুয়ারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির বক্তব্যে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 4 দিন আগে আওয়ামী লীগবিহীন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি বলেছে, 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না। সিপিডি এবং সংস্থাটির শীর্ষ ব্যক্তিত্বের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। সরকার পক্ষ থেকে বহু আগে থেকে জানানো হয়েছে, নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। তারপরও কেন সিপিডি হঠাৎ নির্বাচনের মাত্র 4 দিন আগে এমন কথা বলছে, তা নিয়ে সরকারের শীর্ষ মহলেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। সিপিডি বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক সমর্থক ও ভোটার চূড়ান্ত নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। সরকার একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হতে যাচ্ছে সেটি নিয়ে আপত্তি ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে। সরকার উপদেষ্টাদের আশঙ্কা, আন্তর্জাতিকভাবে নির্বাচনটি বড় ধরনের প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে। কমনওয়েলথের সাথে বৈঠকের পরপরই সজীব ওয়াজেদ জয় সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন। তিনি ভোট দিতে না যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, গায়ের জোরে সংস্কার করলে সে সংস্কার কোনো কাজে দিবে না। তবে আওয়ামী লীগবিহীন নির্বাচনে সরকার উপদেষ্টাদের একটি পক্ষের চেষ্টা ছিল বিএনপি ও জামাত জোটের মধ্যে আসন ভাগাভাগি সমঝোতা এবং 2 জোট মিলে সরকার গঠন করা। গত বছরের ডিসেম্বর থেকে এই চেষ্টা শুরু হয়েছিল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর থেকে সরকারের 4 জন উপদেষ্টা দফায় দফায় এই 2 ইস্যুতে চেষ্টা করা শুরু করেন।
খালেদা জিয়া মারা যাওয়ার পর 2রা জানুয়ারি তারেক রহমানের সাথে দেখা করতে গিয়েছিলেন জামাতের আমির। সাক্ষাৎ শেষে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে মিলেমিশে কাজ করার কথা বলেন জামাত ইসলামের আমির, কিন্তু বিএনপির শীর্ষ পর্যায় থেকে বিষয়টি নিয়ে অনাগ্রহ দেখানো হয়। বিএনপিকে রাজি করাতে না পেরে সরকার ওই 4 উপদেষ্টার পরামর্শে এনসিপিকে নিজেদের জোটে নেয় জামাত। তারপরও চলে সমঝোতার আলোচনা। সূত্রগুলো বলছে আন্তর্জাতিক বেশ কিছু পক্ষের আপত্তিতে বিএনপি এই সমঝোতায় যেতে রাজি হতে পারেনি। সবশেষ 6 ফেব্রুয়ারি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের কাছে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনের পর জামাত ইসলামীর সঙ্গে ঐকমত্যে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দেন তারেক রহমান। ওই সাক্ষাৎকার প্রকাশের পর থেকে জামাত ইসলামের চেয়ে বেশি অস্বস্তিতে পড়েছেন সরকারের ওই 4 উপদেষ্টা। এই উপদেষ্টাদের আশঙ্কা, বিভিন্ন সময় তারা বিএনপি ও দলটির সাথে সম্পৃক্ত অনেক কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের অ্যাকশন নিয়েছিলেন নিয়ম ও আইন বহির্ভূত অনেক সিদ্ধান্ত, যেগুলো নিয়ে বিএনপি এককভাবে ক্ষমতায় আসলে তারা বিপদে পড়তে পারেন। তবে সরকারের উপদেষ্টাদের মধ্যে যে গ্রুপটি নির্বাচন চায়, এমনকি সেটি যেনতর নির্বাচন হোক বা না হোক, সেই গ্রুপটির মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে নির্বাচন আদৌ সরকার করতে পারবে কি না তা নিয়ে। সরকারের 3 জন উপদেষ্টা মনে করেন 5 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 6 ফেব্রুয়ারি যমুনা ও আশপাশের দৃশ্য দেখে তাদের মনে হয়েছে সরকারের মিত্র বলে যারা পরিচিত তারাই নির্বাচনের আগে যে দাবিতে পরিস্থিতি ঘোলাটে করছে, তাতে নির্বাচন নিয়ে শঙ্কা তাদের বেড়েছে। 8 ফেব্রুয়ারি থেকে 3টি ইস্যুতে আন্দোলন শুরু হতে পারে, এমন তথ্য তারা গোয়েন্দাদের থেকে পেয়েছেন। একটি হলো চট্টগ্রাম বন্দরকে ঘিরে আন্দোলন শুরু হচ্ছে রোববার থেকে। 8 ফেব্রুয়ারি থেকে বহির্নোঙরও অচল হয়ে যাবে। এটি হলে অচল হয়ে পড়বে দেশের অর্থনীতি, কারণ দেশের মোট রপ্তানির 91% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এমনিতেই টানা 6 দিন বন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে রপ্তানি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি পবিত্র রমজান সামনে রেখে আমদানি পণ্য খালাস না হলে গ্রাহক পর্যায়ে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল সহ 4 দফা দাবিতে অনির্দিষ্টকালে লাগাতার কর্মসূচি দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এর আগে পালিত কর্মসূচিতে এতদিন বন্দরের বহির্নোঙর কর্মবিরতির আওতায় ছিল না, তবে আগামীকাল রোববার থেকে ঢাকা ধর্মঘটে বহির্নোঙরে কাজ হবে না। দাবিগুলোর মধ্যে 1 নম্বর দাবি হলো এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার ঘোষণা দিতে হবে সরকারকে। এছাড়া আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া এবং বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবিও আছে। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এই আন্দোলনের ডাক দিয়েছে। দর্শক, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার ভার সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের টানা 6 দিনের কর্মবিরতি চলে গত সপ্তাহে। এ কারণে বন্দরে পণ্য খালাস বন্ধ হয়ে গিয়েছিল। নৌ পরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে পরের 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিল বন্দর রক্ষা পরিষদ। কিন্তু বৃহস্পতিবার উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষের কয়েক ঘন্টা পর আন্দোলনের নেতৃত্ব দানকারী বন্দর শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত ও তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের বাধায় বন্দরের 3টি প্রধান টার্মিনাল নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, চিটাগাং কন্টেইনার টার্মিনাল বা সিসিটি ও জেনারেল কার্গো বার্থের কার্যক্রম মঙ্গলবার থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। দ্বিতীয় যে আন্দোলনটি 8 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেটি হলো পে স্কেল বাস্তবায়নের আন্দোলন। 6 ফেব্রুয়ারি সরকারি ছুটির দিনে সরকারি কর্মচারীদের একটি বিশাল মিছিল যমুনার সামনে গিয়ে আন্দোলন করলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে খোদ ডিএমপি পুলিশ কমিশনারকেও লাঠি চার্জ করতে দেখা গেছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ এর মধ্যে ঘোষণা দিয়েছে পে স্কেল ঘোষণা না দিলে তারা নির্বাচন বয়কট করবে। 8 ফেব্রুয়ারি দুপুর 2টার মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে তারা পুরো দমে কর্মবিরতিতে যাবে। এমনকি ওই গ্রুপটি সচিবালয়ে তালা ঝুলে দিতে পারে এমন আশঙ্কাও করছে গোয়েন্দারা। তাদের সাথে একমত হয়ে সরকারি সেবাদান প্রতিষ্ঠানের কর্মচারীরাও যোগ দিতে পারে।
সরকারের কয়েকজন উপদেষ্টা মনে করেন নির্বাচনের মতো মহাযজ্ঞের আগে সরকারি কর্মচারীরা বয়কটের ডাক দিলে কোনোভাবেই নির্বাচন করা সম্ভব হবে না। তবে আশঙ্কার কথা হলো সরকারের এই উপদেষ্টাদের ধারণা সরকারের ভিতরে একটি পক্ষ নির্বাচন হোক সেটি চায় না। তাদের ইন্ধন যদি এসব আন্দোলনের পিছনে থাকে তাহলে এসব আন্দোলন সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। কারণ চট্টগ্রাম বন্দর ইস্যুতে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি থেকে সরে আসা সরকারের পক্ষে সম্ভব নয়। তাহলে শক্তিধর যে আন্তর্জাতিক পক্ষ সরকারকে এতদিন সাপোর্ট করে আসছে তারা রাতারাতি শত্রুতে পরিণত হবে। ফলে অধ্যাপক ইউনূস পড়েছেন উভয় সংকটে। তৃতীয় আন্দোলনটি অবশ্য সরকারের মিত্রদের। 5 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চ যমুনা ঘেরাও করে। সরকারের মিত্র হওয়া সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় পুলিশ ব্যাপক চড়াও হতে বাধ্য হয় জানিয়ে সরকারের মিত্রদের ক্ষোভ ঝরে পড়ে সামাজিক মাধ্যমে। সরকার একটি পক্ষের অনুরোধে শেষ পর্যন্ত তারা 8 ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে। সূত্রগুলো বলছে কোটি টাকার অনুদান, কোটি টাকার ফ্ল্যাট আর হাদির ভাইকে বিদেশি দূতাবাসের লোভনীয় চাকরি দেওয়ার পরও কেন হুট করে যমুনার সামনে এসে জড়ো হয়েছে সেটি সরকারের কাছে বেশি বিস্ময়ের। অভিযোগ আছে সরকার একজন উপদেষ্টার সাথে কয়েকদিন আগে ইনকিলাব মঞ্চের কয়েকজনের বৈঠক হয়েছিল। সরকার উপদেষ্টাদের একটি অংশের আশঙ্কা এই তিনটি আন্দোলন একসাথে শুরু হলে সরকার নির্বাচনী প্রস্তুতির কাজ থেমে যেতে বাধ্য। এমনিতেই নির্বাচন কমিশন এখনো অনেক পিছিয়ে আছে। দেশের সব নির্বাচনী অফিসে এখনো ব্যালট সহ দরকারি সব সরঞ্জাম পৌঁছায়নি। এর মধ্যে গাজীপুর জেলায় নির্বাচনী ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। 6 ফেব্রুয়ারি গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে গাজীপুর জেলার 5টি সংসদীয় আসনের গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। নির্বাচনী মালপত্র বিতরণের নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। তবে কি কারণে নির্বাচনের মাত্র 4 দিন আগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানানো হয়নি। সরকার একাধিক সূত্র বলছে নির্বাচন নিয়ে সরকারের উপদেষ্টাদের মধ্যে শুধু নয় সরকার ঘনিষ্ঠ আমলাদের মধ্যেও ব্যাপক শঙ্কা দেখা দিয়েছে, যেটি অতীতে কখনোই দেখা যায়নি। এবার তাই ঘটছে। দায়িত্বের থেকেও লাল পাসপোর্ট জমা দিচ্ছেন সরকার উপদেষ্টারা। সবুজ পাসপোর্ট নিয়ে সেখানে পশ্চিমা দেশের ভিসার সিলমোহর লাগিয়ে নিয়েছেন। কমপক্ষে 7 জন উপদেষ্টার পরিবারের সদস্যরা দেশ ছেড়েছেন। এরই মধ্যে গত 20 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত কমপক্ষে 8 জন উপদেষ্টা বিশেষ পাসপোর্ট ছেড়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে অর্থ উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা এর সত্যতাও স্বীকার করেছেন। দায়িত্ব থেকে এমন আবেদনের বিষয়টিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি কৌশলে বলেছেন অন্য দেশের ভিসা আগেভাগে নিয়ে রাখতে এমন কাজ করছেন তার সহকর্মীরা। শুধু উপদেষ্টারা নয় সরকার ঘনিষ্ঠ কর্মকর্তারাও বিপদ আঁচ করতে পেরে আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। দেশের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। সেই পুলিশের সর্বোচ্চ ব্যক্তিটি লাল পাসপোর্ট আর রাখতে চান না। আইজিপির চাকরির চুক্তির মেয়াদ আছে এখনো 8 মাস। তা সত্ত্বেও আইজিপি বাহারুল আলম লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট নিতে চান। এ লক্ষ্যে তিনি গত 3 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে খোদ আইজিপির এমন উদ্যোগ প্রশাসনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সরকারি একটি সূত্র বলছে 9 জন উপদেষ্টা এরই মধ্যে অধ্যাপক ইউনূসকে জানিয়ে দিয়েছেন 12 ফেব্রুয়ারির পর তারা আর কোনোভাবেই থাকতে চান না। কিন্তু এই উপদেষ্টাদের আশঙ্কা অধ্যাপক ইউনূসের কিচেন ক্যাবিনেটের কয়েকজন সদস্য নির্বাচন হোক সেটি চান না, কিংবা দুই দলের মধ্যে বড় সমঝোতা ছাড়া নির্বাচন হওয়া ঠিক হবে না বলে তারা মনে করেন, যার চাপ পড়ছে পুরো প্রশাসনে। যে কারণে অস্থিরতা আর গভীর সংশয় ছড়িয়ে পড়ছে সবখানে। আর এই কারণে অনেক মানুষ প্রকাশ্যে বলছেন নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে তারা নিশ্চিত নন। কেউ কেউ আবার মনে করছেন এত যদি কিন্তুর মধ্যে নির্বাচন হলে সেটি হবে কেবল আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা কতটুকু সারতে পারবে তার লক্ষণ আগামী 2 দিনের পরিষ্কার হয়ে যেতে পারে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।